2 দিন পরে সাইমা আসলো। বিকালে ওকে নিয়ে ওর বাবা মা বসলেন। সব কিছু জানিয়ে ওকে বোঝালেন। অনেকক্ষণ নানাভাবে বোঝালেন। চুপচাপ সবকিছু শুনল সাইমা। একটা কথাও বলল না। কঠোর মুখ চোখ নিয়ে বাবার কথা শেষ হওয়ার পর বলল, শুধু সবাই ওর রুম থেকে এখন চলে যাক, ও একটু রেস্ট নিবে। বাবা মা চলে যাওয়ার পর একটুও সময় নিল না সাইমা। ঝট করে ফোনটা উঠিয়ে একটা কল দিল। রাগে আর জিদে গাড়ি রি করছে ওর। আজ এটার একটা বিহিত ও করে ছাড়বে। ওর জিনিসে চোখ দেওয়ার পরিণতি কি সেটা বুঝিয়ে ছাড়বে ও। নীলিমা গান শুনছিল খাটে বসে আর গত 2 দিনের সব ঘটনা মনে করে করে হাসছিল। শায়লা আর পারভিনের সেই দিন কথা হওয়ার পর নানিবাড়িতে সবাইকে জানানো হয়। বড়রা শুনে খুবই খুশি হয়েছিলেন। নানির তো আদেশ চলে আসলো যে যেহেতু নীলিমার দাদাবাড়িও চিটাগাঙে, সো বিয়ের সব প্রোগ্রাম চিটাগাঙেই হবে। নীলিমা ওর নানিবাড়ি থেকেই বউ সাজবে। কাজিনরা সবাই মিলে মেসেঞ্জারে গ্রুপ কল দিয়ে নীলিমা আর সৌভিকের সাথে খুব মজা করল। কলের ভেতরেই বাকিদের মাঝে কে ছেলে পক্ষ হবে আর কে মেয়ে পক্ষ তা নিয়ে ঝগড়া লেগে গেল। সেই ঝগড়া এখনো চলছে। হঠাৎ ফোনের আওয়াজে বাস্তবে ফিরল নীলিমা। ফোনটায় কলার আইডি দেখে বেশ অবাক হল ও। সাইমা কল দিয়েছে। ব্যাপারটা ভালো লাগলো না নীলিমার। সাইমা ওকে নিশ্চয়ই কনগ্র্যাটস জানানোর জন্য ফোন দিবে না। এক অজানা আশঙ্কা বুকে নিয়ে ফোনটা ধরল ও। হ্যালো। হ্যালো নীলিমা। সাইমা হিয়ার। জি আপু। কেমন আছো? আমার সাথে এত সব কিছু করে আমাকে জিজ্ঞেস করছো যে আমি কেমন আছি? সাইমার গলার আওয়াজ বিষিয়ে উঠেছিল। নীলিমা কপাল কুঁচকে ফেলে। ও কি এমন করেছে সেটা প্রশ্ন করতে গিয়েও করতে পারে না। ওপাশ থেকে ঝংকার দিয়ে ওঠে সাইমা। তুমি কি করে চিন্তা করলা যে সৌভিক তোমার হবে নীলিমা? তুমি আমার সৌভিককে পছন্দ করার সাহস পেলা কোথা থেকে? হ্যাঁ, কিভাবে ভাবলা আমার থেকে তুমি ওকে নিজের করে নিতে পারবা? আমার পছন্দের ওপর যে চোখ দেয় তার আমি কি করি তা কি জানো তুমি? সাইমার কণ্ঠের বিষ নীলিমার কান ছেয়ে যাচ্ছিল। ভেতরে ভেতরে অনেক ভয় পেলে ওপর থেকে নিজেকে শক্ত রাখল নীলিমা। একই ভেজে তবে সম্মানের সাথে উত্তর দিল ও। সৌভিক কখনো তোমার ছিল না আপু। তুমি ভুল করছো। সৌভিকের তোমার প্রতি কখনোই ফিলিংস ছিল না আর না ছিল আকর্ষণ। যদি এরকম কিছু থাকতো তাহলে আমি সৌভিকের কাছে কখনো আসতাম না। সৌভিক শুধু আমাকে ভালোবেসেছে। সাইমার হুঙ্কারে নীলিমা কথা শেষ করতে পারল না। শাট আপ ইউ স্টুপিড গার্ল। আমি সৌভিককে আগে প্রপোজ করেছি। তোমার মতন একটা চিপ মেয়ের জন্য ও আমাকে রিজেক্ট করেছিল সেই সময়ে। তুমি আমাদের মাঝে না থাকলে ও এতদিনে আমার হয়ে যেত। ওকে আমি আমার বানিয়ে ছাড়তাম। অ্যাট এনি কষ্ট। বাট ইউ হ্যাভ পুট ইউর ডার্টি নোস ইনটু দিস। আমি তোমাকে ছাড়ব না নীলিমা। সৌভিককে কখনোই তোমার হতে দেব না। সৌভিক ইজ অনলি মাইন। আমি কখনো না শব্দটা শুনি নাই জীবনে। যা চেয়েছি তাই পেয়েছি, সেটা যেভাবে করেই হোক না কেন। সো সৌভিক উইল বি মাইন। নীলিমাও দমার মেয়ে নয়। দিস টাইম ইউ আর রং আপু। এইবার তোমাকে না শব্দটা শুনতেই হবে। কারণ তুমি সৌভিককে কখনোই পাবা না। ও কোনো জিনিস না যে তুমি চাইলেই পেয়ে যাবা। হি ডাজন্ট লাভ ইউ। হি লাভস মি অ্যান্ড হি অনলি ওয়ান্টস টু বি উইথ মি।
ওপাশ থেকে হঠাৎ সব শান্ত হয়ে যায়। নীলিমা অবাক হয়ে ভাবে মনে হয় ফোন কেটে গিয়েছে। তবে লাইন অব্যাহত আছে দেখে বলতে যায়, হ্যাঁ। তুমি মনে হয় আমার কথা বুঝতে পারো নাই নীলিমা। আমি বলেছি যে আমি যেভাবেই হোক আমার পছন্দকে হাসিল করে ছাড়ি। এখন দেখার বিষয় এইটা যে তুমি কি করো। কয়জনের স্যাক্রিফাইস একসেপ্ট করে তুমি সৌভিকের হও সেটাই দেখব আমি। সাইমার এই হঠাৎ বরফের ন্যায় ঠান্ডা হুমকিতে সোজা হয়ে বসল নীলিমা। মানে? সাইমার হাসি শুনতে পেল ও। রিদিমা আর তনয়ের সম্পর্ক আছে জানো তো। বেশ সিরিয়াস, কিন্তু তারা একে অপরের প্রতি। তাদের এই রিলেশন যদি তোমার আর সৌভিকের কারণে ভেঙে যায় তাহলে তুমি কি সেটা মেনে নিতে পারবা? মানে তোমার বোনের রিলেশন নষ্ট করে নিজেরটা গড়বা, এমন মেয়ে তোমাকে আমার মনে হয়নি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। একটু দম নেয় সাইমা, তবে ততক্ষণে নীলিমার দম যায় যায় অবস্থা। আর হাসান আঙ্কেল, মানে সৌভিকের আব্বু? তুমি তো জানো যে আমার বাবা আর তিনি একসাথে এখন বিজনেস করছেন। সেই বিজনেসটায় আমিও কিন্তু জড়িত। এখন চিন্তা করো তোমাদের মিলনে আঙ্কেলের বিজনেসটা যদি ধসে যায় তখন সেটার ভার কি তুমি নিতে পারবা? আমার বাবার তো আরও ব্যবসা আছে। এটায় ক্ষতি হলে তার কিছুই আসে যায় না। ইনফ্যাক্ট আমার জন্যই বাবা এই বিজনেস করছেন, নয়তো তার বেশি ইন্টারেস্ট নেই এটাতে। কিন্তু হাসান আঙ্কেলের তো এই একটাই ব্যবসা। তার সব শেষ হয়ে গেলে কি হবে বলো তো? তাকে ডুবাই দিয়ে তুমি কি সৌভিকের সাথে সুখে শান্তিতে থাকতে পারবা? নিঃশব্দে নীলিমার চোখ বেয়ে জল গড়ায়। সাইমা তখনও কথা চালিয়ে যাচ্ছে। আমি আমার হোমওয়ার্ক করে এসেছি নীলিমা। সৌভিককে পেতে এই সব আমি করতে পারব। ওকে পেতে আমার যদি কারো ক্ষতি করা লাগে আমি তা নির্দ্বিধায় করে ফেলব। তন্ময়কে রিদিমার থেকে সরিয়ে দেওয়া কোনো ব্যাপারই না আমার জন্য। আর হাসান আঙ্কেলের ব্যবসা নিয়েও আই ডোন্ট কেয়ার। সৌভিককে নিজের করে না পেলে ওর বাবার জন্য আমার এত দরদ কিসের জন্য থাকবে বলো? কিন্তু তুমি কি করবা তাই দেখ। বোন, খালু, সবার ক্ষতির দায় নিজের মাথায় নিতে পারবা? নীলিমা অঝরে এবার কেঁদেই দিল। তুমি এত নিচু মনের একজন মানুষ? আই কান্ট বিলিভ দিস। অট্টহাসিতে ফেটে পড়ে সাইমা। ওহ প্লিজ। সাকিব খানের বাংলা মুভির ডায়লগ এখানে দিয়ে না নীলিমা, কাজ হবে না। তার থেকে বরং এক কাজ করো, রিদিমার মন আর হাসান আঙ্কেলের সারা জীবনের কষ্ট যদি বাঁচাতে চাও দেন এই বিয়েটা ক্যান্সেল করে দাও সুন্দর করে। সৌভিকের পথ থেকে সরে দাঁড়াও আর আমাকে ওর কাছে যেতে দাও। কি বলো? রাজি এই ডিলে তুমি? নীলিমা পাথরের মতন বসেছিল। স্তম্ভিত হয়ে গেছে ও। সাইমা আবার বলল, আরেকটা জিনিস নীলিমা, আমাদের এই কনভারসেশনের ব্যাপারে যেন কেউ না জানতে পারে। স্পেশালি সৌভিক। যদি আমি বুঝতে পারি যে তুমি ওকে জানিয়েছ, তো রিদিমা আর তনয় এর রিলেশন আমি তখনই বন্ধ করব। তনয়কে এমন কিছু বলবো যা ওকে বাধ্য করবে এই সম্পর্ক ভাঙতে। আর ও যদি এটা নাও করে, ওর বাবা মাকে সব জানিয়ে দিব। জানোই ওদের বয়স ছোট। আমাদের বাড়ির বড়রা কেউ এই সম্পর্ক ভালো চোখে দেখবে না। বাধ্য করবে তনয়কে রিদিমার থেকে সরে আসতে। তোমাদের পরিবারেও তখন ঝামেলার শেষ হবে না। সো ভালো করে দেখে শুনে কাজ কর নীলিমা। ইয়োর ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ আ লট অফ থিংস। সো চুজ ওয়াইজলি। আজ তাহলে রাখি। বাই। সাইমা কল কেটে দেওয়ার পরেও নীলিমা কানে ফোনটা ধরে রাখল। পুরো শরীর নিস্তেজ হয়ে গেছে ওর।
সাইমা আসলেই সব পথ বন্ধ করে দিয়েছে নীলিমার জন্য। সব দিক দিয়ে ঘিরে ফেলেছে ওকে। নীলিমার হাতে কোনো চয়েস রাখে নাই। বিয়েটা ভাঙা ছাড়া আর কোনো উপায় নাই ওর। রিদিমা রুমে আসাতে নড়ল নীলিমা। আপি, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে নাকি? চেহারা এরকম হয়ে আছে কেন? আমার মাথা খুব ব্যথা করছে। আমি শুয়ে পড়ব। এত তাড়াতাড়ি শুয়ে পড়বি? মাত্র তো সন্ধ্যা। রিদিমা, যা তো এখান থেকে। ভালো লাগছে না আমার। আর ডিস্টার্ব করিস না। নীলিমার বিরক্তি দেখে রিদিমা রুম থেকে বের হয়ে গেল। পরের দিন সকাল। উঠেই নীলিমা দেখল সৌভিকের 7টা মিস কল। সবগুলো কলই ও পেয়েছিল রাতে, কিন্তু ধরেনি নীলিমা। ফ্রেশ হয়ে বাসা থেকে বের হল ও। সৌভিকের সাথে নিরিবিলিতে কথা বলা দরকার। তাই পাশের লেক পার্কে ঢুকল ও। একটা বেঞ্চে বসে সৌভিককে ফোন দিল। হ্যালো, গুড মর্নিং জান। আমার বউয়ের মাথা ব্যথা এখন কেমন? কাল তোমাকে কল দিয়ে না পেয়ে রিদিকে কল দিয়েছিলাম। ও জানালো তোমার অবস্থা। তাই আর পরে ডিস্টার্ব করি নাই তোমাকে। এখন কমছে ব্যথা? হমম ঠিক আছি। এনিথিং রং নীলি? কি হলো? আরে, তুমি কাঁদছ কেন? সৌভিক, কি হইছে নীলিমা? বলো আমাকে। আমি এই বিয়েটা করতে পারবো না। ওপাশে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা ছেয়ে গেল। নীলিমা, আই হ্যাভ ওয়ার্নড ইউ বিফোর যে আমার সাথে এই ফালতু কথা কখনো মজা করবা না। সকাল সকাল এই জোকস করার মানে কি? আমি সিরিয়াসলি বলছি। আমি পারবো না তোমাকে বিয়ে করতে। প্লিজ ক্যান্সেল এভরিথিং। আবার 1 মিনিট ওদিক থেকে সবকিছু চুপ। নীলিমা, ফোন রাখো। আমি ঢাকায় আসছি। সামনাসামনি কথা বলবো। চিৎকার দিয়ে উঠল নীলিমা। খবরদার, তুমি ঢাকায় আসবে না। তুমি আসলে আমি কিন্তু অন্য কোথাও চলে যাব। ভয় মিশ্রিত গলায় নীলিমা এটা বলতে বলতেই হাউমাউ করে কেঁদে দিল। তার সাথে উঠল ওর হেঁচকি। সৌভিক এবার একটু ধীর তবে শীতল গলায় বলল, নীলিমা, পানি খাও। হেঁচকি উঠছে তোমার? আগে বলো তুমি আসবা না ঢাকায়। আচ্ছা, আসব না। এখন পানি খাও। নীলিমা একটু শান্ত হওয়ার পর সৌভিক জিজ্ঞেস করল আবার। কণ্ঠে আদর টেনে এনে প্রশ্ন করল, কি হয়েছে জান? কোনো সমস্যা হয়েছে আবার? কেউ কিছু বলেছে? খালামণি, খালু, কেউ? তুমি একবার বলো, আমি তাদের সাথে কথা বলে সব ঠিক করে দিচ্ছি। তুমি শুধু বলো আমাকে। আমাকে আব্বু আম্মু কিছু বলে নাই। এটা আমার ডিসিশন। তোমাকে আমি বিয়ে করতে পারবো না। নীলিমা, এইসব ফালতু এক্সকিউজ ওই সব বয়ফ্রেন্ডদের দাও যে যারা 2 মাসের দেখায় প্রেম করতে আসে। আই লাভ ইউ সিন্স আই ডোন্ট নো ওয়েন। তুমি নিজেকে ফাঁকি দিতে পারলেও আমাকে পারবে না। তোমাকে তোমার থেকে ভালো আমি চিনি। সো স্টপ দিস অ্যাক্ট। সৌভিক, সবসময় সব কথা বলা যায় না। আই নো ইউ লাভ মি বাট আই অলসো নো ইউ রেসপেক্ট মি মোর। সেই সম্মানের খাতিরেই বলছি, প্লিজ আমাকে কোনো প্রশ্ন করো না। আমি কোনো কিছু বলতে পারবো না তোমাকে। শুধু জেনে নাও পারবো না আমি এই বিয়ে করতে। সৌভিকের দৃঢ় কণ্ঠ নীলিমার কানে বাজতেই ধক করে উঠল ও। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আমি ভালোবাসি নাই নীলিমা।
আই হ্যাভ দ্য রাইট টু নো দ্য ট্রুথ। কি হইছে এক্ষুনি বলো আমাকে। তবে নীলিমাও দমে না। আর সহ্য হচ্ছে না এসব। শেষ করে দিতে চাই সব ও। বারবার বলছি এই বিয়ে আমি করব না। বুঝতে পারছো না কেন? আমিই আসি নাকি এই দুনিয়ায় বিয়ের জন্য? তোমার কি মেয়ের অভাব পরশে? যাও সাইমাকে বিয়ে করো যে। শেষের কথাটা রাগের মাথায় মুখ ফসকে বের হয়ে গেল নীলিমার মুখ থেকে, আর এটুকুই যথেষ্ট ছিল সৌভিকের জন্য। ও সাইমা কোনো কিছু বলছে তোমাকে, তাই না? ও নিশ্চয় কোনো ঝামেলা পাকাইছে। দাঁড়াও, ওকে আমি ধরছি। সৌভিক না, সাইমা আমাকে। কথা শেষ করতে পারল না নীলিমা। সৌভিক লাইন কেটে দিয়েছে। আবার ডায়াল করল ওর নাম্বারে নীলিমা। ফোন বিজি। এইদিকে সৌভিক মাঝপথেই নীলিমার ফোনটা কেটে দিয়ে কোনো বিরতি ছাড়া সোজা সাইমাকে কল দিল। ওর কল দেখে আপনাতেই ভয় পেয়ে গেল সাইমা। এই মুহূর্তেই সৌভিকের ফোন, নিশ্চয়ই ওই ফাজিল নীলিমা সব বলে দিয়েছে। ওকে আচ্ছা করে শাস্তি না দিল হচ্ছে না। এইসব ভাবতে ভাবতেই সাইমা কল ধরল। হ্যালো সৌভিক। হোয়াট আ প্লেসেন্ট সারপ্রাইজ। কেমন আছো? তুমি নীলিমাকে কি বলেছ সাইমা? সাইমার কপাল রাগে দপ দপ করতে লাগল। তবে না ধরা দেওয়ার জন্য অবাক হওয়ার ভান করল ও। মানে কি বলছো সৌভিক এগুলো? ডোন্ট অ্যাক্ট স্মার্ট উইথ মি সাইমা। আমি বুঝতে পারছি তুমি এমন কিছু একটা বলে প্রেশারাইজ করেছ নীলিমাকে যে আজ ও আমাদের বিয়েটা ভাঙতে চাচ্ছে। তুমি কি মনে করছো সাইমা এই বিয়ে ভাঙা এতই সহজ? নীলিমা বললেই আমি মেনে নেব? নীলিমা আমার এবং ওকে আমি নিজের করেই ছাড়ব সাইমা। এন্ড নোবডি ইন দিস ড্যাম আর্থ ক্যান স্টপ দ্যাট। সো তুমি তোমার যত ফালতু আর চিপ আইডিয়াসগুলো নিজের কাছেই রাখো। সৌভিকের হুঙ্কারে সাইমা খুবই ভয় পেয়ে গেল। সৌভিক তুমি ভুল। আমি কিছুই ভুল বুঝছি না সাইমা। সব ঠিকই বুঝছি। লিসেন টু মি কেয়ারফুলি। আমি জানি না তুমি নীলিকে কি বলেছ, বাট আমার আর নীলির মাঝে তোমার আর একটুকু ঝলকও যদি দেখি, দেন আই সোয়ের আমি ভুলে যাব যে তুমি শিলা মামির ভাস্তি। বি ভেরি কেয়ারফুল সাইমা। কনসিডার দিস মাই লাস্ট ওয়ার্নিং। এই বলে সৌভিক সাইমার মুখের ওপর ফোনটা রেখে দিল। আবার ফোন দিল নীলিমাকে। ফোন রিসিভড হল না। 6 বার কল দেওয়ার পরেও যখন নীলিমা ধরল না, তখন রিদিমাকে ফোন দিল ও। সবকিছু খুলে বলল ওকে। রিদিমা তো শুনে আঁতকে উঠল একেবারে। বলল ও দেখছে ব্যাপারটা। সৌভিক ফোনটা রেখে দেখল ওর হাত হালকা কাঁপছে। রুমে ফুল এসি দেওয়া, তাও ও দরদর করে ঘামছে। জীবনে কখনো কোনো কিছু নিয়ে সৌভিক এরকমভাবে ভয় পায় নাই। কিন্তু আজ ওর খুব ভয় লাগছে। নীলিমাকে হারানোর ভয়। মনে হচ্ছে বড় একটা ধাক্কা খাবে ও। ওর জীবন ধ্বংস হয়ে যাবে। এইসব 7-5 চিন্তা করতে করতেই পাশে রাখা ফোনে রিং হওয়ার অপেক্ষায় রইল। 9 মাস পর নীলিমা ভার্সিটি থেকে বাসায় ফিরেছে একটু আগে। রুমে ঢুকেই ব্যাগ হাতড়িয়ে মোবাইলটা বের করল। উৎসুক নয়নে চেক করল। হ্যাঁ, আছে একটা মিস কল। সৌভিকের। এখন সৌভিক ওকে কল দেয় না। মাঝে সাঝে 2-1টা মিস কল আসে শুধু। নীলিমা থম মেরে খাটে বসে পড়ল। কালো গর্ত হয়ে যাওয়া চোখ দিয়ে দীর্ঘ সময় নিয়ে মোবাইল স্ক্রিনে চেয়ে রইল ও। নামটাকে মনে মনে অজস্র বার আওড়াল।
ছলছল নয়নে ভেসে উঠল এই ৯ মাসের কষ্টগাথা। সেই দিন সৌভিকের ফোন রাখার পর রিদিমা সোজা ওর মায়ের কাছে গিয়েছিল। পারভিনকে সব খুলে বলার পর উনি তো পুরাই আকাশ থেকে পড়লেন। যেই বিয়ে নিয়ে এত তোলপাড় হল, সেটা এখন মেয়ে ভেঙে দিতে চাচ্ছে কেন হঠাৎ? পাগল নাকি? না, পাগল হবে কেন? অন্য কিছু হইছে। সেটাই জানতে পারভিন রিদিমাকে নিয়ে হন্তদন্ত হয়ে নীলিমার রুমে ছুটলেন। ততক্ষণে বাসায় এসে রুমের দরজা বন্ধ করে দিয়েছে নীলিমা। সেই দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে খুলিয়ে মেয়ের সাথে আলোচনায় বসলেন তিনি। আসল ঘটনাটা জানার চেষ্টা করলেন অনেকভাবে, কিন্তু নীলিমা একটুও মুখ খুলল না। শুধু সৌভিকের সাথে না বিয়ে করার কথাটা জানিয়ে দিল। এরপর একে একে বাবা, নানি বাড়ির বড়রা সবাই নীলিমাকে বোঝালেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হল না। কাজিনরা পর্যন্ত চেষ্টার কোনো ত্রুটি রাখল না। এমনকি পারভিন হুমকি পর্যন্ত দিল এই বিয়ে না করলে সে নীলিমাকে কখনো মাফ করবেন না। বোনদের মাঝে অহেতুক দূরত্ব সৃষ্টি হলে নীলিমাকে নিজের মেয়ে বলে গণ্য করতেও দ্বিধা করবেন, কিন্তু কেউ পারেনি নীলিমার মুখ থেকে কথা বের করতে। নীলিমা অটল, সে সৌভিককে বিয়ে করবে না। ওইদিকে সৌভিকের তো পুরা পাগলপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল। এত প্রাণবন্ত, আত্মবিশ্বাসী ছেলেটা একদম নেতিয়ে গেল। নীলিমাই ছিল ওর সবচেয়ে বড় অনুপ্রেরণা। সে নেই দেখে জগৎ থেকে যেন মন উঠে গিয়েছিল ওর। সেই দিন নীলিমার কথায় সৌভিক ঢাকায় যায়নি, তবে ১ সপ্তাহ পর, যখন সবাই চেষ্টায় বিফল হল, তখন নীলিমাদের বাসায় পৌঁছাল ও। নীলিমা ওকে দেখেই রুমের দরজা বন্ধ করে দিল। সৌভিক দরজার ওপাশ থেকে কখনো রাগ করে, কখনো ভালোবেসে নয়তো থ্রেট দিয়ে নীলিমাকে বোঝানোর চেষ্টা করল। কিন্তু নীলিমা দরজা খুলল না। অনেকক্ষণ চেষ্টার পরেও যখন বিফল হল সৌভিক, তখন ওর মাঝেও আকাশসম অভিমান এসে ভিড় জমাল। নিজের আত্মসম্মানকে পুঁজি করে সাইবার ফিরে গিয়েছিল সৌভিক। সিদ্ধান্ত নিয়েছিল আর মানাতে আসবে না। তবে ভালোবাসার মানুষকে কি বললেই ছাড়া যায়? তার সামনে আত্মসম্মান কি পাল্লায় টেকে না বোধ হয়। তাই তো পরের ৮ মাসে হাজারো মেসেজ, ফোনকলস দিয়েছে সৌভিক নীলিমার মোবাইলে। ওকে মানানোর জন্য করেছে অনেক কিছু, কিন্তু কোনো কাজ হয়নি। নীলিমা সাড়া দেয়নি ওকে। শেষে গত মাসে একবার নিজের ব্যবসার কাজে ঢাকায় এসেছিল সৌভিক। হয়তোবা এক ক্ষীণ আশা নিয়ে কিছুক্ষণের জন্য বাসায় এসেছিল নীলিমাদের। কিন্তু যখন দেখল নীলিমা ওকে দেখে আবার রুমে ঢুকে গেছে, তখন আর চেষ্টা করে নাই সে। চিটাগাং এ গিয়ে লাস্ট মেসেজটা পাঠিয়েছিল, নীলিমা, আমি মনে হয় তোমাকে সেইরকমভাবে ভালোবাসতে পারি নাই যে তুমি আমার ওপর ভরসা করে সব বলতে পারতে। আই অ্যাম দ্য লুসার হিয়ার। আজকের পর আমি আর চেষ্টা করব না তোমাকে মানানোর। তোমাকে আর ডিস্টার্ব করব না। তবে একটা রিকোয়েস্ট রাখতে পারলে খুশি হব। মাঝে মধ্যে তোমার নাম্বারে কল চলে আসতে পারে আমার। তোমার ধরা লাগবে না, মিস কল হয়ে যাক। ভালো থেক নীলি, বাই। নীলিমা সৌভিকের পাঠানো প্রত্যেকটা মেসেজ কয়েকশো বার করে পড়েছে আর চোখের জল ফেলেছে। যখন সবাই রাতে ঘুমিয়ে যেত ও তখন ডুকরে ডুকরে কাঁদত, চোখ লাল করে ফেলত। ঘুম যেন কোনো এক অচিন পুরের পাখি হয়ে গিয়েছিল। নীলিমের চোখে ঠিকানা ভুলে গিয়েছিল বলে ধরা দিত না। এভাবেই রাতের পর রাতে জেগে থেকে শুধু সৌভিকের ছবির দিকে তাকিয়ে থাকত। সকালবেলা আবার নর্মাল হয়ে ভার্সিটি চলে যেত, আবার সন্ধ্যায় বাসায় আসা, রুমে কাজ করা আর রাতে কাঁদা।
এই হয়ে গিয়েছিল ওর ডেইলি রুটিন। হঠাৎ রুমে নক পড়ল, নীলিমা যেন এক ঘোর থেকে বের হল। মাকে দেখে ঠোঁটের কোণে হাসি টানল। নীলিমা ব্যস্ত? না মা। আসো। কিছু বলবা? পারভিন খাটে নিজের মেয়ের পাশে বসলেন। ইতস্তত বোধ ওনার চোখে মুখে। আমতা আমতা করে বললেন, বড়পার ফোন এসেছিল। নীলিমার বুকটা ধক করে উঠল। সৌভিকে আশপাশের কারো নাম শুনলেই এখন ভীষণ কান্না পায় ওর। তবে মায়ের সামনে সেটা প্রকাশ করল না। কি বললেন খালামণি? সৌভিকের রেস্টুরেন্টটা এই শুক্রবারে চালু হচ্ছে। সেই উপলক্ষ অনেক বড় করে প্রোগ্রাম হবে। আমাদের সবাইকে যেতে বলেছে। নীলিমা নিজের মায়ের কথা চুপচাপ শুনল। পারভিন মেয়ের মাথা নোয়ানো দেখেই আন্দাজ করলেন ও মানা করে দেবে যাওয়ার জন্য। আগে থেকেই জানেন সেটা, তাই একটু দৃঢ় কণ্ঠে এবার বললেন। ওইদিকে মায়ের অবস্থা খুবই খারাপ। একদমই নাকি নড়তে পারছেন না। তোদের ঘটনাটা শোনার পর থেকেই নাকি আরও শক্তি হারিয়ে ফেলেছেন। এখন তোকে খুব দেখতে চাচ্ছেন। কতদিন আর বাঁচেন না বাঁচেন। বুড়া মানুষের ইচ্ছা দেখ রাখতে পারিস কিনা। পারভিন বলেই উঠে যাচ্ছিলেন, নীলিমা পেছনে থেকে তাকে ধরল। আম্মু, আব্বুকে টিকেটস কাটতে বলো, আমরা সবাই যাব। শুক্রবার দুপুরে চিটাগাং পৌঁছাল নীলিমারা। নানিদের বাসাতেই উঠল। ওকে দেখে নানি কান্নায় ভেঙে পড়লেন। ভাঙা, দুর্বল কণ্ঠে নীলিমা আবার বোঝাতে চাইলেন, কিন্তু বরাবরে মতনই নীলিমা নির্বিকার রইল। সন্ধ্যায় ওপেনিং সেরেমনিতে গেল সবাই। ঢোকার মুখে সৌভিককে দেখতে পেল নীলিমা। দেখেই থমকে দাঁড়িয়ে গেল ও। কতদিন পর এই সুদর্শন মুখটা সামনে আসলো ওর। এগিয়ে আসলো সৌভিক। পারভিন আর কবিরকে সালাম করল। রিদিমাকেও জড়িয়ে ধরল, কিন্তু নীলিমার দিকে ফিরেও তাকাল না। ভাঙা হৃদয় নীলিমাও চোখ নামিয়ে চলে এলো ভেতরে। বিশাল বড় রেস্টুরেন্ট করেছে সৌভিক। ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। থিম, ডেকোরেশন, খাবার সব কিছুই রেখেছে এবার স্ট্যান্ডার্ডও। এর জন্য সবার কাছ থেকে অবশ্য প্রশংসা কুড়ালো অনেক। নীলিমা আর চোখে সৌভিককে দেখছিল। আসলে মন তো পুরোপুরি ওখানেই পড়ে আছে ওর। না চাইতো চুম্বকের মতন টানছে ছেলেটা ওকে। একটু হেলদি হয়েছে এই কয় মাসে। এখন আরও অনেক বেশি ম্যানলি লাগছে দেখতে। কালো শুটে অতিরিক্ত বেশি হ্যান্ডসম লাগছিল সৌভিককে। ওকে দেখেই নীলিমার সেই ইচ্ছাটা জেগে উঠছিল, যেটা না করার জন্যই গত 9 মাস সৌভিককে নিজের কাছে আসতে দেয়নি ও। ইচ্ছে হচ্ছিল দৌড়ে যেয়ে সৌভিকের বুকে আছড়ে পড়তে, ওকে মন দিয়ে ভালোবাসতে, সব বাধা ভেঙে ওর হয়ে যেতে। ইচ্ছা হচ্ছিল সৌভিককে সব ঘটনা বলে দিতে, সব সত্য প্রকাশ করে দিতে, বলে দিতে যে ও আর পারছে না সৌভিকের থেকে এইভাবে দূরে থাকতে। কখন যে ওর চোখ ঝাপসা হয়ে গেছে নীলিমা বোঝে নাই প্রথমে। যখন বুঝল তখন দৌড়ে ওয়াশরুমে যেয়ে নিজেকে ঠিক করল নীলিমা। তারপর বাইরে এসে নাতাশার পাশে বসে থাকল। একসময় প্রোগ্রামটা শেষ করে সবাই বাসায় চলে আসলো রাতে। পরের দিন সকাল 11টা। নাস্তা খেয়ে মামিদের সাথে গল্প করছিল নীলিমা। তারপর গোসল করার জন্য নাতাশার রুমে উঠে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পায়নি ও যে শায়লাদের গাড়ি বাসার ড্রাইভওয়েতে এসে থেমেছে। নীলিমা যেই রুমে ঢুকে দরজা আটকাতে যাবে তখনই সৌভিক ঘরের ভেতরে ঢুকে দরজা ওদের পেছনে বন্ধ করে দিল। নীলিমা সৌভিককে দেখে ভীষণ চমকে গেল।
দুকদম পিছিয়ে গেল ও। আবার প্রণয় পুরুষের কাছে যাওয়ার প্রবল ইচ্ছাটাকেও দমাতে লাগল। চোখ নিচু করে ফেলল ও। সৌভিক একনাগারে জলজল চোখে ওর দিকে তাকিয়ে আছে। গতকাল আমাকে এভাবে দেখছিলা কেন? নীলিমা ঝট করে মুখ তুলে তাকাল। চোখে প্রশ্ন। সৌভিক দুকদমের দূরত্বটাকে ঘুচিয়ে কাছে আসল। দাঁত চিবিয়ে বলল ও, তোমার কি মনে হয় আমি খেয়াল করিনি? তোমাকে আমি আগেও বলেছি নীলিমা, অনেক মানুষের মাঝেও আমার মনোযোগ শুধু তোমার দিকেই থাকে। তোমার চোখে আমাকে পাওয়ার চাহিদা স্পষ্ট দেখতে পেয়েছি আমি গতকাল। নীলিমা ভেতর থেকে একদম দমে গেল। কেন ভুলে যাও ও বারবার যে এই ছেলে ওর জন্য পুরাই পাগল। হয়তো ও যতটা ভালোবাসে তার থেকেও অনেক গুণ বেশি। তবে নিজেকে তো সামলাতে হবেই, তাই মুখ ফেরালো নীলিমা, শক্ত মুখে বলল, কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি এমন কিছুই ফিল করি না এখন আর তোমার জন্য। আগে একসময় ছিল হয়তোবা, কিন্তু এখন আর নাই। এখন নাই তাই না? দেখি তো। সৌভিকের কথায় নীলিমা শুধু তাকানোরই সময় পায়। আর কিছু বোঝার আগেই এক ঝটকায় নিজের কাছে টেনে এনে ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে দেয় সৌভিক। আক্রোশ ঝাড়ে নীলিমার অধর জুড়ে। তবে সেই অত্যাচারের পেছনের তীব্র ভালোবাসার স্পর্শ বুঝতে পেরে আর নিজেকে লুকাতে পারে না নীলিমা। সাথে সাথেই সাড়া দিয়ে ফেলে ও। খামছে ধরে সৌভিকের টি শার্ট। সাড়া দিয়ে ফেলে প্রেমের স্পন্দনে। তবে যেই নীলিমা ডুবতে যায় সৌভিকের মাঝে, ঠিক তখনই সৌভিক ওকে ছেড়ে দেয়। ছিটকে বাস্তবে ফিরে আসে নীলিমা। ঘন শ্বাস নিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে সৌভিক ঝাড়ি দেয়। তুমি নাকি আমাকে আর ফিল করো না? তো এটা কি ছিল নীলিমা? তোমাকে রিয়ালিটির চেহারাটা একটু দেখালাম মাত্র। একটু চুপ হলো সৌভিক। নীলিমা যে কাঁপছে স্পষ্ট দেখতে পাচ্ছে ও। প্রেয়সীর প্রতি মান অভিমান আবারও গলে যেতে বাধ্য হল। গভীর মায়া নিয়ে নরম সুরে বলল ও, প্লিজ নীলি, আমি আজও তোমার জন্য অপেক্ষা করছি। তুমি বিয়েতে রাজি হয়ে যাও প্লিজ। বি মাইন নীলিমা। লেট মি বি ইয়োর্স। নীলিমার হাত তখন সৌভিকের হাতে। নীলিমা আস্তে করে সেই হাত দুটো ছাড়িয়ে নেয়। সৌভিক, যেটা আর সম্ভব না সেটা বইল না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি বিয়ে করতে পারবো না তোমাকে। নীলিমা এটা বলেই সৌভিকের দিকে তাকাল। সৌভিক রেগে আগুন হয়ে গিয়েছে ততক্ষণে। এটা যদি তোমার ফাইনাল ভার্ডিক্ট হয় তাহলে ঠিক আছে। আমি, সৌভিক হাসান, এই মুহূর্তে বলছি তোমাকে আমি বিয়ে করব না। কি বলেছিলা যেন তুমি? আমাকে বিয়ে করার অনেক মেয়ে আছে। তুমি স্পেসিফিক্যালি সাইমার নাম নিয়েছিলা তাই না? ওকে ফাইন। আই উইল ম্যারি সাইমা। অ্যান্ড দ্যাট অলসো ইন ফ্রন্ট অফ ইউ নীলিমা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে সৌভিক নীলিমাকে ঠেলে সরিয়ে রুম থেকে গটগট করে বের হয়ে গেল। নিচে কারো ডাকের আওয়াজ না দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল ও। আর রেখে গেল এক সম্পূর্ণভাবে ভাঙ্গা ক্রন্দনরত নীলিমাকে। একদিন পর আব্বাস সাহেব অফিস থেকে বাসায় এসেই তার স্ত্রীকে নিয়ে সোজা সাইমার রুমে আসলেন। সাইমা আর শর্মি আগামী পরশু যেই ফটোশ্যুট আছে সেটা নিয়ে গল্প করছিল। আসতে পারি আম্মু? হ্যাঁ বাবা, আসো ভেতরে। রুমে ঢুকেই আব্বাস সাহেব চওড়া হাসি দিয়ে মেয়ের কাছে বসলেন। উই হ্যাভ সাম গুড নিউজ ফর ইউ। সাইমা হাসতে হাসতে কপাল কুঁচকায়। কি গুড নিউজ আব্বু?
আজকে হাসান সাহেব ফোন দিয়েছিলেন। তিনারা নিজে থেকেই আমার কাছে সৌভিকের জন্য তোর হাত চেয়েছে মা। সাইমা চোখ তখন কপালে। এতদিনের আকাঙ্ক্ষিত খবরটা শুনতে পেয়ে খুশিতে ওর বাবাকে জড়িয়ে ধরল। চরম নির্লজ্জতার পরিচয় দিয়ে বলল ও, রিয়েলি বাবা? ওহ মাই গুডনেস, আমি খুবই খুশি হয়েছি। সৌভিকের ফ্যামিলি তাহলে রাজি হয়েছে? হমম। ইনফ্যাক্ট এঙ্গেজমেন্ট ওনারা আগামী পরশু করতে চাচ্ছেন। আই হোপ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। নো ওয়ে, আমার কোনো প্রবলেম নেই বাবা। গ্রেট, তাহলে তোমরা গল্প করো, আমরা একটু প্রোগ্রামের ব্যবস্থা দেখি। বাবা মা চলে যাওয়ার পর সাইমা শর্মিকে জড়িয়ে ধরল। শর্মি বান্ধবীর খুশিতে হেসে ফেলল। কনগ্র্যাটস দোস্ত। শেষ পর্যন্ত বাগিয়েই নিলি সৌভিককে। সাইমা ওর সেই অহংকার মাখা হাসি দিয়ে বলল, আই টোল্ড ইউ। সাইমা যা চায় তা ও পেয়েই ছাড়ে। সৌভিককে যেভাবেই আমার তো হতেই হতো। সোজা ভাবে না হয়ে একটু বাঁকা ভাবেই হল। তাতেই বাকি, তাই না? তুই কি বলিস শর্মি? শর্মির মাথায় কিছুই ঢুকল না, শুধু একটা কথা ছাড়া। তার মানে এইখানে তোর কোনো হাত আছে? সাইমার হাসিটাই যথেষ্ট ছিল শর্মির জন্য। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল ও, কিভাবে কি করলি বল না। কিন্তু সাইমা যখন সব ঘটনা খুলে বলল যে কিভাবে ও নীলিমাকে প্রেশার দিয়ে ব্ল্যাকমেল করেছে সরে যাওয়ার জন্য, তখন ব্যাপারটা ভালো লাগল না শর্মির। সাইমার হাসি থামিয়ে দিয়ে বলল ও, এটা তুই ঠিক করিস নাই মেয়েটার সাথে। এত অবসেশনও ঠিক না সাইমা। মুহূর্তেই সাইমার মেজাজ গেল বিগড়ে। বান্ধবীকে ধমক দিয়ে বলল ও, শোন শর্মি, তোর থেকে লেকচার শুনতে হবে জেনেই তোকে এতদিন কিছু বলি নাই। এখন আমার মাথা খাবি না প্লিজ। আমার যা দরকার তা পাওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারি আমি। এখন শোন, তুই কালকে প্রবালদাকে যেয়ে বলে দিস যে আমি পরশুর শ্যুটটা করতে পারবো না। কালকে আমার শপিংয়ে যেতে হবে দেন পার্লার। অনেক কাজ কালকে। বান্ধবীর ব্যবহারে ভীষণ ক্ষুব্ধ হল শর্মি, কিন্তু সাইমাকে ও চেনে, এই মেয়েকে কিছুই বোঝানো যাবে না, ও জানে। তাই চুপ হয়ে গেল ও। পরের দিন সকালে যেয়ে প্রবালকে যখন সাইমার কথাটা বলল শর্মি, উনি একটু হতবাক হলেন। সাইমার এঙ্গেজমেন্ট? কার সাথে? সৌভিক নামটা শুনে বেশ অবাক হলেন তিনি। শর্মিকে রিহার্সালে পাঠিয়ে এক জায়গায় ফোন লাগালেন। হ্যালো রুদ্র ভাই, এঙ্গেজমেন্টের দিন আজ রাতে একটা কনভেনশন হলে প্রোগ্রামটা হবে। আব্বাস সাহেবের বাসায় বেশ হুলস্থুল চলছে কাজের। ওপরে সাইমা নিজের জন্য ডিজাইনার ব্র্যান্ডের 2টা গাউন কিনে এখন আয়নার সামনে দাঁড়িয়ে ডিসাইড করছে কোনটা পরবে রাতে। নিচে মিসেস আব্বাস ছেলের বাড়িতে পাঠানোর জন্য মিষ্টির ডালা প্যাক করাচ্ছেন। আব্বাস সাহেবও তা দেখছেন। এর মাঝে বাসায় তনয় ঢুকল। সোজা আব্বাস সাহেবের কাছে আসলো ও, মামা তোমার সাথে খুব জরুরি কিছু কথা আছে। আব্বাস সাহেব হাসি নিয়ে ওর দিকে মুখ ফেরালেন। কি হইছে বল। আরে শর্মি, তুমিও আসছো মা। সাইমা ওপরে, যাও ওর কাছে। আর সাথে এই লোকটা কে তনয়? চিনতে পারলাম না তো। তনয় আর শর্মির সাথে আসা তৃতীয় ব্যক্তিটি আব্বাস সাহেবের ঠিক বরাবর এসে দাঁড়াল। আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনি আমাকে চিনবেন না। আমার নাম রুদ্র। আমি সাইমার বয়ফ্রেন্ড।
দুই শব্দের একটি বাক্য আশপাশে সবকিছুকে থামিয়ে দিতে সক্ষম হল। আব্বাস সাহেব হকচকিয়ে উঠে দাঁড়ালেন। বয়ফ্রেন্ড মানে? কি যা তা বলছো তুমি? মামার প্রতিক্রিয়ায় তনয় বলে উঠল, মামা, সে ভুল বলছে না। সে আসলেই সাইমা আপুর বয়ফ্রেন্ড। আপু অনেক খারাপ কিছু কাজ করেছে মামা। তোমাদের এগুলা জানাটা খুব জরুরি, না হলে অনেকভাবে সর্বনাশ হয়ে যাবে। তুমি বসো আগে। মামি তুমিও বসো। আব্বাস সাহেব আর তার স্ত্রী কিছুই বুঝতে পারছিলেন না। হতবাক হয়ে গেছেন একেবারে। ওনাদেরকে প্রথমে ওরা তিনজন সোফায় পাশাপাশি বসালো। নিজেরা সামনে বসল ওদের। তারপর রুদ্র কথা শুরু করল। রুদ্র প্রথম থেকে নিয়ে সব কথা খুলে বলল সাইমার বাবা মাকে। ওদের সম্পর্কের কথা জানতে পেরে আব্বাস দম্পতি নিজেদের কানকে বিশ্বাসই করতে পারলেন না প্রথমে। রুদ্রকেই দোষারোপ করতে থাকলেন তারা। বললেন যে সাইমা নিশ্চয়ই ওর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রেখেছিল, রুদ্রই মনে হয় এটাকে বেশি বেশি মনে করে ফেলেছে। কিন্তু রুদ্র তাদেরকে যখন এটা জানালো যে সাইমার সাথে তার সেই সবকিছুই হয়েছে যা একটা বিবাহিত দম্পতির মাঝে স্বাভাবিক, তখন তিনারা আর নিজেদের কন্ট্রোল করতে পারলেন না। আব্বাস সাহেব চিৎকার করে তার মেয়েকে ডাকলেন। সাইমা ওর রুমে রাতের সাজ নিয়েই ব্যস্ত ছিল। এর মাঝে বাবার চিৎকারে বিরক্ত হল ও। এভাবে তো বাবা আগে কখনো ডাকেনি। আজ কি হলো তাহলে? কি হলো আব্বু? এভাবে চেঁচাচ্ছ কে? সিঁড়িতে থমকে গেল সাইমা। মুখ থেকে রক্ত সরে গেল ওর। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। রুদ্র এখানে? দাঁড়িয়ে রইল সাইমা সেই জায়গাতেই। নড়তে ভুলে গিয়েছে ও। আব্বাস সাহেব মেয়েকে দেখলেন। জ্বলন্ত চোখে তাকালেন ওর দিকে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো জলদি। এক্ষুনি আমার সামনে এসে দাঁড়াও তুমি। সাইমা চুপচাপ এসে সামনে দাঁড়ালো সবার। আব্বাস সাহেব ঠান্ডা বরফ গলায় মেয়েকে জিজ্ঞেস করলেন, এই ছেলেকে তুমি চেনো? হ্যাঁ বাবা, এটা রুদ্র, আমার বন্ধু। বন্ধু? শুধু বন্ধু? প্রথমে সাইমা চুপ মেরে গেল। বাবার প্রশ্নের ধরনেই বুঝতে পারল যে কিছু একটা তিনি জানেন। তারপরও নিজেকে বাঁচাতে নিজের কথায় অটল রইল সে। হ্যাঁ বাবা, ও শুধুই আমার ফ্রেন্ড। আমরা একসাথে কয়েকটা ফটোশ্যুট করেছি এই যা। পাশ থেকে রুদ্র হুঙ্কার দিয়ে উঠল, কি বললা সাইমা তুমি? আমি শুধু তোমার ফ্রেন্ড আর কিছু না? রুদ্রর আওয়াজে কেঁপে উঠল সাইমা। ওর দিকে তাকানোরও সাহস হচ্ছে না এখন। রুদ্র আবার বলল, কি হলো? উত্তর দিচ্ছ না কেন এখন? আমার সাথে তোমার কোনো রিলেশন নাই? কিসের রিলেশন? কিচ্ছু নাই এরকম। পেছনে দিক থেকে শর্মি গর্জে উঠল, সামলে কথা বলিস সাইমা। তোর মিথ্যা প্রমাণ করানোর জন্য পুরা একটা শুটিং ইউনিট দাঁড় করিয়ে দিতে পারবো আমি। তারপর আব্বাস সাহেবের দিকে ফিরল শর্মি। আঙ্কেল, আজ আমাদের একটা ফটোশ্যুট ছিল। সাইমা আজ ওর এঙ্গেজমেন্টের জন্য ওখানে যেতে পারবে না। এটা যখন আমি আমাদের ডিরেক্টরকে জানালাম তখন তিনি বোধহয় রুদ্রকে ফোন দিয়ে সব জানালেন। পরে রুদ্র নিজেই আমাকে কন্ট্যাক্ট করল। ওর কাছ থেকে সবকিছু শোনার পর আমার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। বুঝতে পারলাম যেখানে আমি আর সাইমা একসাথে একটা ফ্যাশন শোতে নাম লিখালাম, সেখানেও এমন কি কাজ করলো যে ওর জুনিতে এত কন্ট্রাক্টস, এত অ্যাসাইনমেন্ট আসলো।
আমি এতদিন মনে করতাম ও হার্ডওয়ার্ক করে এগুলা পেয়েছে। এখন বুঝতে পারছি হার্ডওয়ার্ক কোথায় করেছে ও। শুটিং ইউনিটের মোটামুটি সবাই জানে সাইমা আর রুদ্রের রিলেশনের ব্যাপারে। মিসেস আব্বাসের চোখ ভরা জল তখন। মেয়ের কাছে তেড়ে গিয়ে জোরে কষে দুই গালে দুইটা চড় লাগালেন। তুই বাইরে বাইরে এইসব করে বেরিয়েছিস? এত বারশিস যে একটা বার তোর খেয়াল হয় নাই যে কোনো পরিবারের মেয়ে তুই? এই শিক্ষা পেয়েছিস তুই আমাদের থেকে? তোকে আমার পেট থেকে জন্ম দিছি চিন্তা করতেই আমার ঘৃণা হচ্ছে সাইমা। তুই বিয়ের আগেই সব কিভাবে পারলি? আবার চড় মারলেন তিনি। কেউ তাকে থামাতে আসলো না। আব্বাস সাহেব ধপ করে সোফায় বসে পড়লেন। আমি হাসান সাহেবকে কি মুখ দেখাবো? আজ ওর আর সৌভিকের এনগেজমেন্ট। কি বলবো তাকে আমি? তনয় ওর মামার হাত যে ধরে ফেলল। মামা তুমি এই সম্বন্ধটা এখনই ভেঙে দাও। সাইমা আপু সৌভিক ভাইয়াকে পাওয়ার জন্য এইদিকে যা যা কাণ্ড করছে তা তুমি কল্পনাও করতে পারবা না। আব্বাস সাহেব দাঁতে দাঁত চেপে সাইমার দিকে তাকিয়ে তনয়কে জিজ্ঞেস করলেন, কি করছে বল? মামা, সাইমা আপুর হুমকির কারণেই নীলিমা সৌভিক ভাইয়াকে বিয়ে করতে মানা করে দিছে। আশ্চর্য বনে গেলেন আব্বাস সাহেব। মানে? নীলিমাকে কি হুমকি দিয়েছে ও? শর্মী তখন এগিয়ে এসে আব্বাস সাহেবকে সাইমার মুখ থেকে শোনা ওর আর নীলিমার ৯ মাস আগের সেই ফোনালাপের সব কথা জানাল। শুনে চোখে পানি চলে আসলো আব্বাস সাহেবের। মেয়েকে ধিক্কার দিয়ে বললেন, তুই এত বড় প্ল্যান বানিয়েছিলি? এই গাড়ির বিজনেসের আইডিয়াটাও তো তোর ছিল। তোর কথাতেই আমি হাসান সাহেবের সাথে যুক্ত হয়েছিলাম। তুই আসলে সৌভিককে হাতানোর জন্য এই কাজ করেছিলি? আমি যেখানে আজ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে কারো তিল পরিমাণ ক্ষতির কথা চিন্তা করি নাই, সেখানে তুই নীলিমা মামুনিকে হাসান সাহেবের বিজনেস ধ্বংস করার কথা বলে আতঙ্কিত করেছিস। এগুলা বলতে বলতে আব্বাস সাহেব বাচ্চাদের মতন কেঁদে দিল ন। তনয় জড়িয়ে ধরল তাকে। এত বড় একজন মানুষ যাকে পরিবারের কাণ্ডারি ধরা হয়, তার চোখে এভাবে পানি সহ্য করা যায় না। মিসেস আব্বাস ও স্বামীর করুণ অবস্থা দেখে কেঁদে ফেললেন অঝোর ধারায়। কিছুক্ষণ পর যখন শান্ত হলেন আব্বাস সাহেব, তখনই তার স্ত্রীকে বললেন, রুমু, এই বিয়েটা ভাঙতে হবে। এত বড় অনর্থ হতে দেওয়া যাবে না। ওনাদের সাথে এভাবে প্রতারণা করা যাবে না। শিলার চিন্তাও করতে হবে আমার। আমি যাই। হাসান সাহেবের সাথে কথা বলে আসি এই বিষয়ে। আমার মোবাইল আর ওয়ালেটটা এনে দাও। এতক্ষণ মুখ বুজে থাকলেও বাবার শেষ কথাগুলো শুনে সাইমা এই সময় চিৎকার দিয়ে উঠল। না বাবা, এই বিয়ে ভাঙবা না। আমি সৌভিককে চাই। কোনোভাবে তুমি আঙ্কেলের সাথে কথা বলবা না কিছু নিয়ে। এরপর যা হলো তার জন্য কেউ প্রস্তুত ছিল না। আব্বাস সাহেব তোড়াক করে উঠে দাঁড়িয়ে ড্রয়িং রুমের এক কোনায় রাখা হাতের লাঠিটা, যেটা উনি মাঝে সাঝে ইউজ করেন, সেটা দিয়ে কেউ কিছু বোঝার আগেই সাইমার পিঠে কয়েকটা মার বসিয়ে দিল ন। আঘাত করতে করতেই বলতে থাকলেন, এত কিছুর হয়ে যাওয়ার পরও তোর কথা বলার সাহস কেমনে হয়? হ্যাঁ, আমার নাম এইভাবে ডুবাইলি তুই? আমার মেয়ে বলতে তোকে আমার লজ্জা লাগছে। থু, এই ধরনের সন্তানের ওপর। শর্মীর সাইমার অবস্থা দেখে একটু খারাপ লাগাতে এক পা আগাতে যাচ্ছিল ওকে বাঁচানোর জন্য, মিসেস আব্বাস থামিয়ে দিল ন ওকে। খবরদার শর্মী, ওর কাছে যাবা না। ওর এই শাস্তি খুবই প্রয়োজন। আজ যদি মার খেতে খেতে ও মারাও যায় তাও আমার কোনো আফসোস থাকবে না।
আব্বাস সাহেব সাইমাকে মারতে মারতে মাটিতে শুইয়ে ফেললেন। একনাগাড়ে চিৎকার করে কাঁদছে সাইমা, কিন্তু সহানুভূতির হাত কেউ বাড়াল না ওর দিকে। এক সময় থামলেন তিনি, তনয়ের দিকে তাকিয়ে বললেন, তনয়, এক্ষণ গাড়ি বের কর। রুমু, আমি হাসান সাহেবের বাসা হয়ে আসি। এই অসভ্য মেয়ে যেই ঝামেলা পাকিয়েছে তা ঠিক করতে হবে। এই বলে উনি রুদ্র দিকে চাইলেন, বাবা, তোমার সাথে আমার কথা আছে। তুমি যদি পার তাহলে একটু বসো, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। রুদ্র মাথা হ্যাঁ সূচক ঝাঁকাতেই আব্বাস সাহেব আর থামলেন না। ঝড়ের গতিতে বের হলেন বাসা থেকে। সৌভিক নিজের রুমে ওর কাজ নিয়ে ব্যস্ত ছিল। নিচে কিছু আওয়াজ হচ্ছে, তবে সেই দিকে ওর মাথা ব্যথা নেই। ও জানে সাইমাকে বিয়ে করার এই সিদ্ধান্তে এই বাড়ির কেউ খুশি না। নুহা তো আজকের প্রোগ্রামে যাবে না, স্পষ্ট বলে দিয়েছে। ভাইকে এই সর্বনাশী কাজ না করার জন্য অনেকবার বুঝিয়েছে, কিন্তু সৌভিক অটল। ও এটা করবেই, নীলিমাকে দেখানোর জন্যই করবে। জীবন তো ওর এমনিতেই শেষ। সাইমা আসলে এর থেকে খারাপ আর কি হবে। এই সময় দরজায় নক পড়ল। কাজের মেয়েটা ঢুকে বলল, আব্বাস সাহেব এসেছেন। জরুরিভাবে সৌভিককে নিচে ডাকা হয়েছে। সৌভিক নিচে যেয়ে দেখল বড়রা সবাই ড্রয়িং রুমে বসা। আব্বাস সাহেবকে কাঁদতে দেখে বেশ অবাক হল ও। তনয় পাশে গম্ভীর ভাব নিয়ে বসা। সৌভিককে দেখে উঠে দাঁড়াল ও। কাছে আসতেই সৌভিক প্রশ্ন ছুড়ে, তনয়, কি হয়েছে? আঙ্কেল এভাবে কাঁদছেন কেন? আব্বাস সাহেব সৌভিকের দিকে মলিন চোখে তাকালেন। আব্বু, আমি কি বলে তোমার কাছে ক্ষমা চাব তা আমি বুঝতে পারছি না। আমার মেয়ে আমাকে কোনো জায়গায় মুখ দেখানোর মতন রাখে নাই। সৌভিকের বাবা ভরসার হাত রেখে বললেন, হাসান সাহেব, কি হয়েছে খুলে বলেন আমাদের। আর তার আগে একটু শান্ত হন। আব্বাস সাহেব একটা দম নিলেন। তারপর গোড়া থেকে সব কথা খুলে বললেন সবাইকে। এক একটা কথা শুনে সৌভিকদের পরিবারের সবাই স্তম্ভিত হয়ে গেল। আর সৌভিক নীলিমার ওপর সাইমার এই মানসিক অত্যাচারের কথা শুনে রীতিমতো কাঁপা শুরু করেছিল। একসময় আব্বাস সাহেবের কথা শেষ হয়। সৌভিক তখনও সকড। তনয় ওর পাশেই দাঁড়িয়েছিল ওকে সান্ত্বনা দিতে। নিজের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন তখনও বিশ্বাস করতে পারছিল না সৌভিক। নীলি এত কষ্ট সহ্য করছে তো নয়। মেয়েটা 9টা মাস কাউকে কিছু না বলে চুপচাপ নিজে কষ্ট পাইছে। আর আমি ব্যাপারটা একটু আঁচ করতে পারলেও আমাকে একবার বলতো, তাহলেই আমি সব ঠিক করে দিতাম। তনয় মাথা নিচু করে অপরাধীর সুরে বলল, নীলিমা আমার আর হৃদির জন্য চুপ ছিল ভাইয়া। সাইমা আপু থ্রেট দিয়েছিল যে নীলিমা যদি তোমাকে কিছু বলে দেয় বা তোমার সাথে বিয়ে করে তাহলে ও আমাদের সম্পর্ক ভেঙে ছাড়বে। চিন্তা করতেই কষ্ট লাগে যে সাইমা আপু আমার বোন হয়ে আমাকেও ছাড়ে নাই। সৌভিক তনয়ের কথা শোনার পর আর এক মুহূর্ত ওখানে দাঁড়াল না। উপরে উঠে নিজের রুমে যেয়ে একটা জিনিস নিয়ে নিচে নামল। হাসান সাহেব তখনও আব্বাস সাহেবকে সামলাতে ব্যস্ত। সৌভিক বের হয়ে যাওয়ার আগে শুধু ওর মাকে একটা কথা বলল, মা, নীলির কাছে যাচ্ছি আমি, কিন্তু কেউ যেন ওকে না জানায় যে আমি আসছি। শায়লা আর নুহা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। নুহা কান্নাই জুড়ে দিল। অবশেষে ভাইটার মুখে হাসি ফেরার জোগাড় হল বলে। নানির বাসায় নীলিমা নাতাশার রুমেই শুয়েছিল। সকাল থেকে ও একবারের জন্যও বের হয়নি। কেউ ডাকেওনি ওকে।
সবাই ওর মনের অবস্থা বুঝেই ওকে ঘাটাচ্ছে না আজকে। কিন্তু এই মুহূর্তে নিচে যা হচ্ছে তা নীলিমা কিছুই জানে না। শায়লা সবাইকে ফোনে সব জানিয়ে দিয়েছে। পারভিনদের মাঝে সব শুনে খুশির রোল পড়ে গেল। শিলা নিজের ভাতিজির কথা কাণ্ডে কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা করে দিচ্ছিলেন। তাকেও সামলাতে হচ্ছিল সবার। ঠিক সেই সময় সৌভিক ঢুকল বাসায়। সবাই ড্রয়িং রুমেই ছিল। সৌভিককে দেখে রিদিমা দৌড়িয়ে আসলো ওর কাছে। ওকে জড়িয়ে ধরার পর সৌভিক জিজ্ঞেস করল, নীলি কই রিদি? ওপরে, নাতাশা আপুর রুমে। তুমি যাও। বালিশের উপর হয়ে শুয়েছিল নীলিমা। ভীষণ মাথা ধরেছে। এত কাঁদলে মাথা ধরাটাই স্বাভাবিক। মাথাটা যে এখনো খুলে পড়ে যায়নি এই ঢের। হঠাৎ নীলিমা দরজার নব ঘোরার আওয়াজ পেল। ধীর নয়নে ফিরে তাকাল ও। ভেবেছিল বাড়ির কেউ এসেছে, হয়তো রিদিমা। কিন্তু সৌভিককে দেখে চোখ বড় বড় হয়ে গেল ওর। ঝট করে উঠে পড়ল খাট থেকে। তুমি এখানে আসছো কেন? সৌভিক যেই বেগে দরজা খুলেছিল ঠিক সেই একই বেগে দরজা বন্ধ করল। নীলিমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দৌড়ে কাছে যেয়ে ওকে জোরে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। এত শক্ত করে ধরেছিল যে নীলিমার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। নিজেকে ওর বুক থেকে ছাড়ানোর চেষ্টা করার আগেই সৌভিকের হাউমাউ করে কান্না শুনে আরো জোরে জাপটে ধরলে ওকে নীলিমা। ভীষণভাবে অবাক হয়েছে ও। এই তুমি এভাবে কাঁদছ কেন? কি হয়েছে? এই সৌভিক, প্লিজ এইভাবে কেঁদ না। জান, জান, একবার বলো কি হয়েছে? সৌভিকের বন্ধনও যেন আরো শক্ত হল। তুমি আমার বাবার জন্য এত বড় স্যাক্রিফাইস করতে যাচ্ছিলা? অন্যদের কথা চিন্তা করে নিজের সুখ এভাবে বিষাণ দিতে যাচ্ছিলা? আমাকে না বলে সব কষ্ট একা সহ্য করছিলা তুমি? নীলিমার কানে কথাগুলো যেতেই ও থমকে যায়। সৌভিক জড়িয়ে ধরা হাতগুলো আপনাতেই নিস্তেজ হয়ে নেমে পড়ে। সৌভিক তা বুঝে নীলিমাকে নিজের আলিঙ্গন থেকে রেহাই দিয়ে ওর মুখটা নিজের দুহাতে নিয়ে ওপরে তোলে। আমি সাইমা আর তোমার সেই রাতের কনভারসেশনের ব্যাপারে সব জেনেছি নীলি। সবাই সব জেনে গেছে। আব্বাস আঙ্কেল নিজে এসে সব জানিয়ে গেছেন। নিজেই সাইমার বিয়ে ভেঙে দিয়ে গেছেন তিনি। সাইমা আমাদের কারো ক্ষতি করতে পারবে না। আগেও পারত না, তবে এখন আরো ক্ষমতাহারাও। আমাদের একসাথে হতে আর কোনো বাধা নেই নীলি। প্লিজ আর আমাকে দহন জ্বালিও না নীলি। আমার হয়ে যাও। তোমাকে ছাড়া কোনোভাবেই পারছি না আমি। নীলিমা কান্না জুড়ে দিয়ে আছড়ে পড়ল সৌভিকের বুকে। ভেতরে যে সেই সময় ও কি অনুভব করছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। শুধু চোখ দিয়ে সমান তালে অশ্রুধারা বের হচ্ছিল ওর। সৌভিক এবার নিজেই নীলিমাকে আলাদা করে ওর মুখটা আবার নিজের হাতে নিল। সযত্নে ওর চোখের পানি মুছে দিল। তারপর একেবারে নীলিমার কাছে এসে আবেগের স্বরে জিজ্ঞেস করল সৌভিক, নীলিমা, এখন আমি ডেড সিরিয়াস। আই নিড ইয়োর অ্যান্সার নাও। আর তো কোনো সমস্যা নেই। সব ঝামেলা শেষ। এখন কি আমার হতে তোমার কোনো সমস্যা আছে? এখনো কি এই সম্পর্কে মানা করবা তুমি? নীলিমা মাথা নিচু করে লাজুক হাসি হেসে দিল। তারপর মাথা নেড়ে সেই প্রথম দিনের মতন নিজের সম্মতি জানাল। কিন্তু সৌভিকের ঠোঁটে তখনও হাসি ধরেনি। না, আজ শুধু মাথা নাড়লে হবে না। আজ আমি তোমার উত্তর তোমার মুখ থেকে শুনতে চাই নীলি। তুমি এই বিয়েতে রাজি কি না?
নীলিমা নিজের চেহারাটা উঠিয়ে সৌভিকের চোখে চোখ রাখল। আমি এই বিয়েতে সম্পূর্ণ রাজি। তোমার হতে আমার কোনো সমস্যা নেই সৌভিক। আই এম অলওয়েজ ইয়োর্স। নীলিমার কথাটা বলতে দেরি সৌভিকের ওর অধর উঠে দেরি হল না। সম্পূর্ণ রূপে নিজের আবেশে ওকে নিয়ে নিল সৌভিক। মনের শান্তি নিয়ে প্রেয়সীর মাঝে ছড়িয়ে দিল নিজের ভালোবাসার পরশ। নীলিমাও যেন আজ তৃষ্ণার্থ। কোনো বাধা ছাড়াই প্রেমিক পুরুষের আলিঙ্গনে বেঁধে রইল সে। দুইজনেরই চোখে পানি, একত্বের বহিঃপ্রকাশ যা। দেয়াল ঘড়ির ঘণ্টা যদি না আজ বাজত তাহলে একে অপরকে হয়তো ছাড়তই না মনে হয় তারা। যখন নীলিমার ঠোঁট থেকে নিজেকে সরিয়ে প্রেমিকার আদুরে চেহারায় নজর গেল তখন মিষ্টি হাসল সৌভিক। কতদিন পর এই আদুরে ত্বকটা বিনা বাধায় উঠে পারছে ও। কতদিন পর প্রেয়সীর মুখে নিজের ভালোবাসার সুখ ছড়িয়ে দিতে পেরেছে। মেয়েটার খোলামেলা মিষ্টি হাসিটা কতদিন পর দেখতে পারছে। সৌভিক তারপর একটু নড়ে উঠল। নীলিমাকে ছেড়ে দিয়ে নিজের পকেটে হাত ঢোকাল ও সেখান থেকে একটা বক্স বের করল। তারপর নীলিমা কিছু বুঝে ওঠার আগেই হাঁটু গেড়ে সামনে বসল সৌভিক। বক্সটা খুলে আংটিটা তুলে ধরল নীলিমার দিকে। নীলিমা তো পুরা অবাক। খুশি আর আশ্চর্য মিলে ও কি প্রতিক্রিয়া দিবে তা বুঝতে পারছিল না। সৌভিক বলল, মনে আছে নীলি? আমি বলেছিলাম তোমাকে যে সবার দোয়া নিয়ে আসল ডায়মন্ডের আংটি দিয়ে তোমাকে হলিউড স্টাইলে প্রপোজ করব। এই আংটি আমি কানাডা থেকেই গ্র্যাজুয়েশনের পর নিয়ে এসেছিলাম, কিন্তু পরে এত কিছু হওয়াতে আমি আর তোমাকে এটা দেখানোর সুযোগই পাইনি। নীলিমার চোখ আবার টলমল করে উঠল। কিন্তু সৌভিকের কথা তো এখনো শেষ হয়নি। এনিওয়েজ এখন বলো মিস নীলিমা, মিসেস সৌভিক হাসান হতে কি তুমি রাজি? উইল ইউ ম্যারি মি? এক মুহূর্ত সময় নেয় না নীলিমা। অকপটে নিজের স্বীকারোক্তি জানায়, ইস, আই উইল। এই বলে নিজের বাম হাত বাড়িয়ে দিল নীলিমা। চওড়া হাসি নিয়ে সৌভিক উঠে ওর রিং ফিঙ্গারে আংটি পরিয়ে দিল। আবার জড়িয়ে ধরল একে অপরকে ওরা। আবারও ছোট্ট কিছু সময়ের জন্য অধরে অধর মিলল। হাসি যেন বাঁধ ভেঙে ফেলেছিল আজ ওদের মাঝে। কিছুক্ষণ নীলিমা সৌভিকের বুকে মাথা রেখে পরম শান্তিতে বসে রইল। আর সৌভিক এক মনোযোগে নীলিমার হাতে তার পরানো হীরার আংটিটাই দেখে যাচ্ছিল। এভাবেই কতক্ষণ থাকার পরে সৌভিক বলল, নীলি, বাসার সবাই কিন্তু সব জানে। যদি ভুল না ভেবে থাকি তাহলে আমার বাপ মাও ইতিমধ্যে চলে এসেছে। আমাদের জন্য সবাই কিন্তু নিচে ওয়েট করছে। ঝট করে উঠে পড়ল নীলিমা সৌভিকের বুক থেকে। তুমি এটা আমাকে প্রথমে জানাও নাই কেন? ছি ছি, কখন থেকে একসাথে আছি এই রুমে। অসভ্য মানুষ কোথাকার। চলো চলো এখনই নিচে যাই। হেসে ফেলে সৌভিক। চলো। এই বলে সৌভিক নীলিমার এক হাত ধরে রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলল। খুলে দুজনই হকচকিয়ে গেল পুরা। নাতাশা, অর্ক, রিদিমা, নুহা এমনকি 5 বছরের অভ্র দরজার বাইরে দাঁড়ানো। সবার মুখে দুষ্টুমির হাসি আর চোখে একটাই প্রশ্ন। সৌভিক নিঃশব্দে শুধু নীলিমার বাম হাতটা উঠিয়ে আংটিটা দেখালো সবাইকে। বাকিদের জন্য উত্তর হিসাবে এইটুকুই যথেষ্ট ছিল। ওদের একযোগে চিৎকারে দোতলাটা পুরা মুখরিত হয়ে গেল। নাতাশা প্রথমে নীলিমাকে জড়িয়ে ধরল। তারপর একে একে সবাই ঘিরে ধরল ওদের দুইজনকে। তারপর সবাই ওদেরকে নিয়ে নিচে নামল। সৌভিক ঠিকই বলেছিল, ওর বাবা
মাও চলে এসেছেন। শুধু তারাই না, মামারাও চলে এসেছেন নিজেদের কাজ ছেড়ে। বড়দের কাছে যে একে একে সবাইকে নীলিমা আর সৌভিক একসাথে মিলে সালাম করল। প্রথমে নানির কাছে গেল ওরা। নানি দুইজনকেই একসাথে ধরে অনেক দোয়া দিল ন। তারপর দুই বাবা মায়ের কাছে আসলো ওরা। সালাম করার সময় হাসান সাহেব তো নীলিমাকে একদম নিজের বুকে নিয়ে নিলেন। আম্মু, তুমি আমার কথা চিন্তা করে সৌভিকের সাথে বিয়ে ভেঙে দিয়েছিলা? আহারে মা, কত কষ্ট করেছ তুমি। শায়লা দেখ, আমি ঠিকই বলেছিলাম। নীলিমার আমাদের প্রতি অন্য যে কোনো মেয়েদের থেকে বেশি টান থাকবে। ওই যে আমাদের সৌভিকের জন্য বেস্ট, সেটা এই কাজ দিয়েই ও বুঝিয়ে দিয়েছে। শায়লা নীলিমাকে নিজের কাছে টেনে নিলেন। ওর মাথায় চুমু দিয়ে বললেন, অনেক কষ্ট হইছে তোর মামনি। আমার ছেলেটাও তোকে ছাড়া একেবারে শেষ হয়ে গিয়েছিল রে। আর ওকে ছেড়ে যাইস না তুই মা। নীলিমা শায়লাকে জড়িয়ে ধরল। ওদিকে সৌভিককেও নীলিমার বাবা মা খুব আদর করে দিল ন। একসময় ওদের সামনে আসলো শিলা। মলিন দুর্বল মুখে এসে দাঁড়ালো সৌভিক আর নীলিমার সামনে। আমার ভাইয়ের মেয়ে এই সব করবে কখনো ভাবতেও পারিনি আমি। বাসার প্রথম বাচ্চা বলে অনেক আদর পেয়েছিল সায়মা। সেই আদরই আসলে ওর জন্য বিষাক্ত হয়ে দাঁড়িয়েছে। ওর জঘন্য কাজগুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে। প্লিজ ওকে মাফ করে দিও। নীলিমা শিলার কান্না কোনোভাবেই সহ্য করতে পারল না। ওনার কথা শেষ হওয়ার আগেই জাপটে ধরল তাকে। তুমি কেন সরি বলছো মামি? এখানে অন্য কারো কোনো দোষ নেই। তুমি নিজেকে একদম গিল্টি ফিল করাবা না। সব ঠিক হয়ে গিয়েছে এখন। এখন কান্না একদম বন্ধ। বড়রাও নীলিমার মতন শিলাকে বোঝাল। তখন একসময় শিলা আলতো হেসে স্বাভাবিক হলেন। এরই মাঝে ছোট মামা বললেন, আর কোনো যাওয়া যাওয়ি নাই তোদের নীলিমা। কি জঘন্য একটা সময় গেছে এই 9টা মাস। এইবার তোদের এঙ্গেজমেন্ট থেকে নিয়ে বিয়ে সব এখানেই হবে। অর্ক ছোট মামাকে দুষ্টমি করে বলল, চাচ্চু প্রথম পার্ট মানে এঙ্গেজমেন্ট ওপরেই ডান। পরের পার্ট নিয়ে কথা বলো। ওর কথায় সবাই তাকালো নীলিমার হাতের দিকে। আংটিটা দেখে সবাই খুশি হল। ছোট মামা মজা করে বললেন, এই যা, এ কি করলি তোরা? বড় আর মেঝ দুলাভাইয়ের থেকে একটা প্রোগ্রামের খরচ বাঁচায় দিল যে। ওনার কথায় সবাই হেসে ফেলল। শায়লা তারপর সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আসাদ ঠিকই বলেছে। আর নীলিমাকে ছাড়ছি না আমি। এইবারই বউ করে বাসায় ওঠাব। এই সপ্তাহেই বিয়ে হবে ওদের এবং অনেক ধুমধাম করে হবে। কাজিনরা খুশিতে আশেপাশে নাচ শুরু করে দিল। সবাই আনন্দে কোলাকুলি করল। পারভিন তখন শুধু বলল, বড়পা, ওসব তো ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি সব কিভাবে হবে? আমি তো কোনো প্রিপারেশন নিয়েও আসি নাই। পারভিনকে থামিয়ে দিল ন বড় ভাবি। এই বাসা গত 2 বছরে 3টা বিয়ে হ্যান্ডেল করেছে। এই বিয়ে ম্যানেজ করা কোনো ব্যাপার? তার ওপর ছেলে মেয়ে দুজনই আমাদের বাড়ির। ফর্মালিটিস সেরকম নেই বললেই চলে। তুই চিন্তা করিস না পারভিন, সব হয়ে যাবে। এরপর আর দেরি না করে সবাই বিয়ের আলোচনায় বসে পড়ল। সব বুঝে শুনে ঠিক হলো যেহেতু সময় কম আর ছেলে মেয়ে এক বাড়িরই, তাই মেইন প্রোগ্রাম 2টা হবে। একটা যৌথ হলুদ আর একটা বড় করে রিসেপশন। তারপর ঢাকায় যে নীলিমার বাবা তার ওখানের আত্মীয় আর বন্ধুদের জন্য আরেকটা রিসেপশন রাখবেন।
কাজিনদের পীড়াপিড়িতে বাসাতেই মেহেদি উৎসবের আয়োজন ঠিক করা হল। আলোচনা শেষে বাবা খালুরা ভেন্যু আর কেটারিং বুকিং করতে বের হয়ে গেলেন। আর মহিলারা বসল শপিংয়ের লিস্ট নিয়ে। নীলিমাকে শায়লা একটুকুও হাতছাড়া করছিলেন না, নিজের পাশে জড়িয়ে ধরে বসেছিলেন। সৌভিক কিছু দূরেই অর্কদের সাথে গল্প করছিল, কিন্তু চোখ ওর নীলিমার দিকেই টেকানো। নীলিমা জিনিসটা বুঝতে পেরে চোখ অন্যদিকে সরিয়ে ফেলেছিল প্রথমে, কিন্তু মন তো ওরও একই জায়গায় আছে, তাই বারবার আর চোখে সৌভিককে দেখার চেষ্টা করছিল ও। এই লুকোচুরি চলল বেশ কিছুক্ষণ। একসময় নাতাশা ব্যাপারটা বুঝতে পেরে বড়দের মাঝখান থেকে নীলিমাকে নিয়ে এনে সৌভিকের পাশে বসিয়ে দিল। এত লুকোচুরি করে একে অপরকে দেখা লাগবে না। লিগালি পারমিটেড তোরা এখন একে অপরের সাথে প্রেম করার জন্য। চুটিয়ে প্রেম কর। নাতাশার কথায় নীলিমা আর সৌভিক দুজনই লজ্জা পেয়ে গেল। বাকিরা আরও কিছুক্ষণ ওদের সাথে মজা করে নিজেদের ডিসকাশনে বসল, আর তা হল সেই অসম্পূর্ণ ঝগড়ার বিহিত করা। কে ছেলে পক্ষ হবে আর কে মেয়ে পক্ষ। অনেকক্ষণের তর্কের পর ডিসাইড হল যে নাতাশা আর রিদিমা মেয়েদের দিকে আর অর্ক আর নুহা ছেলের দিকে যাবে। আর রুনা খালা যদি আসতে পারেন তাহলে রায়সাকে পাঠানো হবে সৌভিকের দিকে আর রনিক আসবে নীলিমার দিকে। দুপুরে বাসায় লাঞ্চ করেই মহিলারা নীলিমার জন্য হলুদের আর বিয়ের শাড়ি কিনতে যাবেন বলে ডিসাইড করলেন। যেহেতু মামারা নিজেদের গাড়ি নিয়ে চলে গেছেন তাই সৌভিককেই বলা হলো ওদের নিয়ে যাওয়ার জন্য। দোকানে পৌঁছে যখন নীলিমাকে শাড়ি চয়েস করতে বলা হলো ও একটু চুপচাপ থাকল। ওর ইচ্ছা হচ্ছিল সৌভিকের পছন্দে ও কিনুক, কিন্তু মা খালাদের কেমনে বলবে। এইবারও নাতাশা, নুহা আর রিদিমা হেল্প করল ওদের। নাতাশা নীলিমার পাশেই বসে একটা একটা করে শাড়ি উঁচু করল। দূরে সৌভিক বসে কোনটা কোনটা নিবে সেটা ছোট দুজনকে বলে দিচ্ছিল। ওরা যে আবার নাতাশাকে বলার পর নাতাশা আর নীলিমা বড়দেরকে ওই শাড়িগুলোই কিনতে বলে দিচ্ছিল। শাড়ির পর বিয়ের গয়নাও কিনে ফেলা হল। বাকি জরুরি যা যা জিনিস কেনার আছে কিনে রাত হয়ে গেল বাড়ি ফিরতে ওদের। এসে ওরা জানতে পারল যে ভেন্যু সহ সবকিছু ঠিক করা হয়ে গেছে। ডেট অনুযায়ী কাল মেহেদি, পরশু হলুদ আর তার পরের দিন সকালে আক্ত আর রাতে বিয়ে। সৌভিককে মামিরা দুষ্টুমি করে বলল এই কয়দিন যেন সৌভিক এই বাসাকেই ওর শ্বশুর বাড়ি মনে করে চলে। এত ঘন ঘন আসা যাবে না, শুধু প্রোগ্রামের সময় বর সেজে আসতে পারবে ও। রাতে খাওয়ার পর বড়রা আক্তের কিছু জরুরি আলাপ নিয়ে বসলেন। নীলিমা সহ বাকি মেয়েরা নাতাশার রুমে বসে গয়নাগাটি নিয়েই গল্প করছিল যখন সৌভিক ঢুকল রুমে। সবার মাঝখান থেকে অধিকার খাটিয়ে নীলিমাকে নিজের সাথে বের করে নিয়ে আসলো ও। পেছনে সবাই হাসতে থাকল ওর কাণ্ড দেখে। নীলিমাকে নিয়ে সৌভিক ছাদে চলে আসল। নীলিমা কপট রাগ দেখিয়ে সৌভিককে একটা চাপা ধমক দিল। এটা কি করলা তুমি? সবার মাঝখান থেকে এভাবে কেউ নিয়ে আসে? ওরা কি মনে করবে? সৌভিক যেন শুনলই না। নীলিমার কোমর জড়িয়ে ওকে নিজের কাছে টেনে নিল। তারপরে বলল, কি বলবে আবার? কত ভালোবাসি তোমাকে সেটার প্রশংসাই করবে আর কি? আর আপু তো বলেই দিছে শোনো নাই? প্রেম করার লিগ্যাল পারমিশন পেয়ে গিয়েছি আমরা, বুঝছো? এখন কাউকে ভয় করি না আমি। সৌভিক তারপর নীলিমার চোখে চোখ রেখে ওর মুখটাকে নিজের কাছে নিয়ে আসতে গেল। লজ্জায় নীলিমা শেষ। তবে যেই না একদম কাছে এসেছে দুইজন ওমনেই নীলিমা বলে উঠল, বড় মামা। অমনি সৌভিক নীলিমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে ফিরে তাকাল। কিন্তু কই বড় মামা? কেউই তো নাই।
নীলিমার দুষ্টুমি বুঝতে সৌভিকের দেরি হল না। নীলিমা হা হা করে ততক্ষণে সৌভিকের দিকে তাকিয়ে বাচ্চাদের মতন হাসছে। কি, খুব না লিগাল পারমিট পেয়েছ? তাহলে এত ভয় কিসের? হ্যাঁ নীলিমা, আজকে তোমাকে পাইছি আমি। আমার সাথে ফাজলামি না, দাঁড়াও দেখাচ্ছি মজা। কিন্তু সৌভিক ওকে ধরার আগেই নীলিমা ছাদ থেকে দৌড়ে নেমে নাতাশার রুমে ঢুকে গেল। নাতাশার রুমে পৌঁছতেই নীলিমার ফোনে একটা মেসেজ আসলো, আর মাত্র 3 দিন, তারপর দেখব আমার কাছ থেকে তুমি কেমনে পালাও। পরের দিন মেহেদি সন্ধ্যার আয়োজন নানি বাড়ির বাগানেই করা হল। নীলিমা একটা হালকা সবুজ আর গোলাপির মধ্যে ফিশকাট লেহেঙ্গা পরল, সাথে কাঁচা ফুলের গয়না পরেছিল। ওর ফর্সা স্কিনে লেহেঙ্গার কালার আর তার সাথে মানানসই মেকআপ ওকে একটা স্নিগ্ধ রূপে আবদ্ধ করে রেখেছিল। সৌভিকও হালকা সবুজ রঙের পাঞ্জাবি পরে আসল। নীলিমাকে দেখে চোখ সরানো দায় হয়ে পড়েছিল ওর জন্য। নির্লজ্জের মতন অপলক নীলিমাকে দেখতে থাকল ও। ওকে নীলিমার বরাবর সামনে বসানো হয়েছিল। সেই খান থেকে সবার অগোচরে সৌভিক যে নীলিমার কতগুলো ছবি ওর মোবাইলে তুলল তার হিসাব ওর নিজের কাছেও নেই। নীলিমাকে মেহেদি পরাতে পরাতেই ছোটদের নাচ শুরু হল। নুহা আর রিদিমা মেহফিল পুরা জমায় ফেলল। ওদের সাথে একে একে সব বড়রা যোগ দিল। রাজু মামা আর ছোট মামার নাচ দেখে হাসির রোল পড়ে গেল সবার মাঝে। এত বেশি মজা মনে হয় আগের কোনো বিয়েতে ওরা করে নাই। বাঁধন হারা মজা চলল বেশ রাত পর্যন্ত। নীলিমা ওর মেহেদি যে লাগাচ্ছিল সেই মেয়েটাকে কানে কানে বলে দিয়েছিল সৌভিকের নামটা যেন ওর হাতে ডিসাইন করে লিখে দেয়। মনে মনে চিন্তা করে রাখল সৌভিককে দিয়ে নামটা খোঁজাবে ও। খাওয়ার সময় নাতাশা নীলিমাকে খাইয়ে দিচ্ছিল। নিজের খাবারের প্লেট নিয়ে সৌভিকও পাশে এসে বসল ওদের। নাতাশা যখন নীলিমার জন্য পানি আনতে গেল, নীলিমা তখনই সৌভিকের সামনে নিজের হাত মেলে দিল। তোমার নাম খুঁজো, এখানে লেখা আছে। মেহেদির ডিসাইনে? হ্যাঁ। কই দেখি। সৌভিক নিজের প্লেটটা পাশে রেখে নীলিমার হাতে নিজের নাম খুঁজতে থাকল। পেয়েও গেল নামটা। হেসে দিল দুইজন। তখন নীলিমা বলল, জানো যার হাতে মেহেদির রং গাঢ় হয় তার মানে তার স্বামী তাকে অনেক ভালোবাসে। শুনে বিদর্পে সৌভিক উত্তর দিল, তাহলে কনফার্ম থাকো তোমারটা গাঢ় হয়ে কালো হয়ে যাবে। কারণ আমি তোমাকে যেই পরিমাণ ভালোবাসি তা কখনোই কেউ কাউকে বাসে নাই, বাসতে পারবেও না। আই লাভ ইউ আ লট নীলিমা, এন্ড আই উইল লাভ ইউ ফরএভার। চলবে।